Continues. Up goes the finger. And there'll be no Richmond but Mbami. That'll be victory. 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে 145 রানের বড় ব্যবধানে জয় বাংলাদেশের। মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো সাকিবের 5 উইকেট। এবার সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার সমর্থকদের। প্রথমবার জিতছি, আমরা সিরিজটাও জিতবো, আমরা এই প্রত্যাশাটাই করি। হোয়াইট ওয়াশ করবো, বাংলাদেশ সিরিজ নিব আল্লাহর রহমতে, আমরা এটা আশা করছি বাংলাদেশের কাছ থেকে। দর্শক দেখছিলেন খেলার সময়ের শীর্ষ সংবাদ। মাঠ ও মাঠের বাইরে খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। লিপু ভাই, আজকে নিশ্চয়ই জানেন আসলে আলোচনার বিষয়বস্তুটা কি হতে পারে, তো সেটা যেহেতু সবাই জানে, আমরা সবাই যেহেতু বুঝতে পারছি, তো সেই ম্যাচটার প্রতিবেদনটা আমরা দেখে তারপর আপনার কাছে আলোচনায় ফিরছি। নিশ্চয়ই। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। পূর্বের ঘোষণার মতোই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 145 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টিম বাংলাদেশ। এটি প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। এই জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল টাইগাররা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে 9 উইকেটে 273 রান করে স্বাগতিকরা। জবাবে সাকিবের স্পিন ঘূর্ণিতে 128 রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। বিসিবি একাদশের বিপক্ষে জিতে সতর্কবাণী দিয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু ওই সতর্কবার্তাই যে তাদের জন্য বিপদ ডেকে আনবে তা তো আর আজ করতে পারেনি অতিথিরা। ওই হারের কারণেই কিনা তেতে ছিল স্বাগতিকরা। আর তাই তো সাকিব ও কোচ হাতুরু সিংহের পূর্ব ঘোষণা অনুযায়ী এই দাপুটে জয়ে প্রত্যাশার প্রাপ্তি প্রথম ম্যাচেই। যদিও এর আগে মিরপুরের শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় 30 রানের মধ্যে আউটের খাতায় লিটন ও মাহমুদুল্লাহ। বিপাকে পড়া টাইগারদের টেনে তোলার চেষ্টা করেন তামিম ও মুশফিক। তৃতীয় উইকেটে দুজনে 70 রানে জুটি গড়েন, কিন্তু ব্যাট হাতে খ্যাপাটে তামিম আউট হন ব্যক্তিগত 40 রানে। এরপর সাকিবও আউট হন দ্রুতই। দলীয় 123 রানে 4 উইকেট হারানোর পর বিপাকে পড়া দলের দারুণভাবে হাল ধরেন মুশফিক ও সাব্বির। তবে বুক চিতিয়ে লড়াই করার সাথে উইকেট আগলে রেখে ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম, যা জিম্বাবুয়ের বিপক্ষে মুশির দ্বিতীয় সেঞ্চুরিও বটে। তবে ক্যারিয়ার সেরা 57 রানের ইনিংস খেলে সাব্বির আউট হবার পরপরই ছন্দপতন স্বাগতিকদের। শেষ পর্যন্ত মুশফিকের 107 রানে প্রতিপক্ষকে 274 রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু জিম্বাবুয়ের, তবে ক্ষণস্থায়ী হয় তাদের সুখ। সাকিবের স্পিন ঘূর্ণিতে ভেঙে পড়ে জিম্বাবুয়ের টপ ও মিডল অর্ডার। সাথে মাশরাফির পেস আগুনে একে একে প্যাভিলিয়নে ফিরেন চিবাবা, জংউই, আরভিন, উইলিয়ামস ও সিকান্দার রাজারা। তবে অধিনায়ক চিগুম্বুরা প্রতিরোধ করার চেষ্টা করলেও লাভ হয়নি। সাকিবের স্পিনে দিশেহারা জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় 128 রানে। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট নেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের 7000 রান কিংবা ওয়ানডেতে সাকিব আল হাসানের প্রথমবারের মতো 5 উইকেট পাবার ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে গেল 3টে সিরিজের ধারাবাহিকতায় জিম্বাবুয়ের বিপক্ষেও দাপুটে শুরু বাংলাদেশের। আর প্রস্তুতি ম্যাচ জিতে জিম্বাবুয়ে সতর্ক বার্তা দিলেও বাংলাদেশ দেখিয়ে দিল ঘরের মাঠে তারা কতটা অপ্রতিরোধ্য এক প্রতিপক্ষ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনা লিপু ভাইয়ের কাছে। লিপু ভাই, আজকে যে আমরা ম্যাচটা দেখলাম, ম্যাচে অবশ্য একচেটি আধিপত্যই দেখিয়েছে বাংলাদেশ, সেটি অবশ্য ম্যাচের রেজাল্ট বলে দিচ্ছে। যদিও ম্যাচের শুরুটা কেমন ছিল এটি আসলে আপনার মুখ থেকেই শুনতে ইচ্ছা করছে। আসলে ম্যাচের টার্নিং পয়েন্টটা কোথায় ছিল বলে আপনার মনে হচ্ছে? ইনফ্যাক্ট সবসময় একদিনের ক্রিকেটের পার্টনারশিপটা সবসময় গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি মনে করি যে ইনিশিয়ালি একটু সেটব্যাকের পরে তামিম এবং মুশফিকের পার্টনারশিপ এবং পরবর্তী পর্যায়ে সাব্বিরের সঙ্গে মুশফিকের পার্টনারশিপ আমাদেরকে সাংঘাতিকভাবে খেলায় ফিরিয়ে নিয়ে এসছে। যতটুকু সম্ভাবনা তৈরি করেছিল, আমরা জানি যে জিম্বাবুয়ে দলের পেস বোলিং অ্যাটাকটা একটু কম্পারেটিভলি বেটার। যদিও এবার চিতারাকে দেখলাম না, যে নাকি পানিয়াঙ্গারার সঙ্গে খুব ভালো বল করে, বাট তারপরও আমি বলবো যে
তাদের সফলতাটুকু কিন্তু শুরুতে প্রয়োজনীয় সফলতাটা সীমারা এনে দিয়েছিল, বাট ক্রিমারকে আমরা কিছুটা হলেও দেখতে পেয়েছি যে তিনি কিন্তু বোলিং একদিক থেকে চাপ প্রয়োগ করেছিলেন, অথবা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের একটা কৌশল ছিল যে লেগ স্পিন ভালো হচ্ছিল, ভালো জায়গায় পড়ছিল, বল কিছু কিছু টার্ন করছিল, বাউন্স করছিল, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাকে মোকাবেলা করেছে, চ্যালেঞ্জ করেনি। এবং এখানে আমি বলবো যে আমরা একটা ম্যাচিউরড বাংলাদেশ দলকে আমরা দেখলাম আজকে, যে প্রতিপক্ষকে হালকাভাবে তো নেয়নি, বিন্দুবদ্ধ কোনো সুযোগ দেয়নি তাদেরকে ম্যাচে ফেরত আসার। আরেকটা বিষয় লিপু ভাই, এখানে আমরা ম্যাচের আগে আসলে যে একাদশটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল, ম্যাচে আমরা দেখলাম যে আসলে সম্পূর্ণ হয়তো এটা প্রেডিক্ট করার মতো ছিল না যে লিটন দাস একদম ওপেনে চলে আসবে, তাকে দিয়ে ওপেনিং করানো হবে, হয়তো আলামিনও একাদশে সুযোগ পাবেন, সেটাও হয়তো বা হয়তো আলামিন নিজেও হয়তো মানে ব্যাপারটা কল্পনা করতে পারেনি, সেটাই ঘটলো অবশ্য। সেটা কোন কম্বিনেশনের কথা বিবেচনা করে বা কি বিবেচনা করে আসলে এই একাদশটা সাজানো হয়েছে বলে আপনি মনে করছেন? ইনফ্যাক্ট আমি কিন্তু বহুদিন ধরেই মানে চাচ্ছিলাম যে বোলিং ডিপার্টমেন্টটা যেন একটু শক্তিশালী হয়, সেখানে প্রয়োজনে সীমার একাধিক নিয়েও এটা হতে পারে যে মাশরাফি বিন মুর্তজা তার ডেঙ্গু জ্বর হয়েছিল, সো দ্যাট সে তার অ্যালটেড কোটাটা করতে পারবে কিনা, কিংবা উইকেট থেকে কিছুটা প্রাপ্তি থাকতে পারে, সেই কারণে হয়তো আলামিনকে সংযুক্ত করা হয়েছে। সো দ্যাট তিনটে সীমা নিয়ে বেসিক্যালি বাংলাদেশ খেললো। সাধারণত বাংলাদেশ এরকম সিচুয়েশনে বাড়তি একটা ব্যাটসম্যান খেলায়, তবে আমার মনে হয় যে উইকেট থেকে কিছুটা পারচেস ছিল বিধায় তারা বোলিং ডিপার্টমেন্টকে স্ট্রং করার জন্য তিনটে সীমার তারা খেলিয়েছে। যদিও সেটা খুব একটা কার্যকর আমরা মাঠে দেখতে পাইনি, বাট আমার মনে হয় যে সবসময় তো প্রেডিকশন মেলে না। যেমন মাশরাফি বলছিলেন শুরুতে যে 270-80 এই উইকেটে যথেষ্ট, এবং আমরাও দেখেছি যে উইকেটটা কিন্তু অ্যাবসোলুটলি ফ্ল্যাট ছিল না, কিছুটা কিন্তু ডাইসি ছিল, যদিও বাউন্স খুব একটা আনইভেন ছিল না, কিন্তু কিছু কিছু বল কিন্তু থেমেছে, কিছুটা ঘুরেছে। সো দ্যাট আমার মনে হয় যে এই অ্যাটিচিউডটা ভালো, ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব নিয়ে খেলবে এবং বোলারদেরও একটা অপশন থাকবে ক্যাপ্টেনের কাছে যে প্রয়োজন অনুযায়ী তাদেরকে ঘুরিয়ে ফিরে তিনি যেন ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো দিন শেষে মাশরাফিও তার উইকেট পেয়েছে, বোলিংও ভালো করেছে, ওভারঅল একটা টোটাল পারফরমেন্স যেমন ব্যাটে দেখেছে, একইভাবে 34 ওভারে তাদেরকে একটা বিশাল ব্যবধান অল আউট করে বিশাল একটা ব্যবধানে জয়ের মাধ্যমে আমার মনে হয় যে সবগুলো ডিপার্টমেন্টই যে আমরা ভালো দাপট রাখলাম সেটা হয়তো আমরা দেখাতে পেরেছি। যদিও আমি বলবো যে দুটো রান আউট এটা একটা টার্নিং পয়েন্ট, জিম্বাবুয়ে দলের এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, যে ও ক্ষেত্রে কিছুটা টায়ার্ডনেস হয়তো লক্ষ্য করা গেছে, বাট আগামীতে হয়তো এই ছোটখাটো জিনিসগুলা, কিংবা তামিম এবং সাকিবের আউটটাও যদি আমরা বলি, সাকিব এরকমই খেলেন, তিনি এরকম আউট হতে পারেন বিশ্বমানের এই ব্যাটসম্যান, বাট তামিম কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, তবে ধৈর্যের বাদটা তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না। আর একটু বড় হলে ভালো হতো। আমি একটা ছোট্ট করে বিষয় জানতে চাইবো যে উইকেটের যে বিষয়টা, সেটা হচ্ছে কি আমাদের কাছে কেন যেন মনে হয়েছে যে প্রথম দিকে বাংলাদেশ হয়তো এই উইকেটের সাথে মানিয়ে নিতে সময় নিয়েছে, কিন্তু নিজের হোম কন্ডিশনে উইকেটে এতটাই বেশি স্ট্রাগল করা, এটা আসলে কতটুকু আপনার কাছে মানে দৃষ্টিকটু মনে হয়নি, বা আমরা আসলে উইকেটটাই কি আমাদের কাছে এখনো অপরিচিত, এরকমটাই কি মনে হয়েছে কিনা? না, ইনফ্যাক্ট যে কোনো উইকেটে আমরা তো ঢাকার ক্লাব ক্রিকেট যখন খেলি কিংবা জাতীয় লিগ যখন খেলি, উইকেটে কিন্তু কোনো কোনো সময় আমরা বোলারদের দাপট দেখি, যখন উইকেট কিছুটা বোলারদেরকে সমর্থন করে তখন কিন্তু তারা ব্যাটসম্যানের উপর প্রভাব বিস্তার করতে পারেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে উইকেট যখন ব্যাটসম্যানকে সাপোর্ট না করে শট খেলার জন্য, তখন তার সঙ্গে ধাতস্থ হওয়াটাই ইম্পর্টেন্ট। ধাতস্থ হয়ে তারপর কিন্তু দেখেন মুশফিক কিন্তু এক এক করে স্ট্রাইক রোটেট করেছে এবং সাব্বিরও কিছুটা করেছে, তারা কিন্তু চারের দিকে যায়নি, চার মারাটা তখন একটু ডিফিকাল্ট ছিল। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে উইকেট যা পারমিট করে তার সঙ্গে ধাতস্থ হয়ে স্কোরবোর্ডটাকে সচল রাখা। তো এটা আমি মনে করি না যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব একটা কুশলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে, এটা ঠিক আমি বলবো না। মাঝে মাঝে আপনাকে কিছুটা ক্রেডিট তো অপোজিশনের বোলারদেরকেও দিতে হবে কিংবা ব্যাটসম্যানদেরকেও দিতে হবে, তাদের ফিল্ডিং কিংবা তাদের বোলিং ডিপার্টমেন্টের কিছু অংশ তো ভালো হতেই পারে। আচ্ছা আলী ভাই, আমরা ওই ম্যাচের পারফর্মারদের নিয়ে একটু কথা বলবো। তো ম্যাচের পারফর্মারদের কথা বলতে গেলে অবশ্যই মুশফিক এবং সাকিবের নাম চলে আসে, তো তাদের নিয়ে আমাদের প্রতিবেদনগুলো দেখে তারপর আপনার কাছে আবারও ফিরছি। আবারও বিপদে পড়া দলকে উদ্ধার করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহের প্রধান কারিগরও তিনি। ব্যক্তিগত অর্জনে ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরির সাথে প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে 2য় সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। এই সেঞ্চুরির সুবাদে তামিমের সাথে যৌথভাবে টাইগারদের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে 1122 রান নিয়ে আছেন ব্যক্তিগত রান সংগ্রহের তালিকায় 2য় স্থানে।
দর্শক, ম্যাচ সেরা মুশফিকের দুর্দান্ত ইনিংসের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। দলীয় 30 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে প্রায় 4 মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ। তামিমের সাথে প্রাথমিক বিপদ সামাল দিতে উইকেটে আসেন মুশফিকুর রহিম। বগুড়ার এই ক্রিকেটার যখন উইকেটে আসেন তখনই যেন উল্টো জিম্বাবুয়েকেই 1 নম্বর বিপদ সংকেত দেন মুশফিক। প্রাথমিক বিপদ সামাল দেন তামিমের সাথে 70 রানের জুটি গড়ে। তবে তামিমের আউটের পরপরই সাকিবও প্যাভিলিয়নে ফিরলে আবারও বিপাকে পড়ে টাইগাররা, কিন্তু উইকেট আঁকড়ে ধরে অবিচল ছিলেন মুশফিক। বেশ চাপে পড়া দলকে আবারও লড়াইয়ের মঞ্চে ফিরিয়ে আনতে তরুণ সাব্বিরের যোগ্য সঙ্গ পান মুশি। 52 বলে তুলে নেন দারুণ এক 50। ক্রিকেট গ্রামারের দারুণ সব ব্যাটিং প্রদর্শনীতে উইকেটের চারপাশে রানের পাগলাঘোড়া ছোটাতে থাকেন 2006 সালে এই জিম্বাবুয়ের বিপক্ষে 19 বছর বয়সে রঙিন পোশাকে অভিষেক হওয়া মুশফিকুর রহিম। সে যুবা এখন অনেক পরিণত, আর পরিণত ক্রিকেট যোদ্ধা যে কতটা আপোষহীন তারই দেখা মিলল মিরপুরের ক্রিকেট ক্যানভাসে। 2011 সালে এই প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া মুশফিক আবারও ত্রাতারূপে এদিন বাংলাদেশ দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার সাথে উদযাপন করেন চতুর্থ সেঞ্চুরি। 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুতে স্ট্রাইক রেট প্রায় 100 ছিল মুশির। খেলেছেন 104 বল, বাউন্ডারি 9 আর ওভার বাউন্ডারি 1টি। ব্যক্তিগত 107 রানে সাজঘরে ফিরলেও ততক্ষণে বাংলাদেশ দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়ে দেন মুশফিকুর রহিম। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ক্রিকেট আকাশে জ্বলজ্বলে নক্ষত্র সাকিব আল হাসান। দলের প্রয়োজনে আবারও গর্জে উঠলেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ওয়ানডেতে প্রথমবারের মতো 5 উইকেট শিকার করে আবারও দলের জয়ে বড় ভূমিকা রাখলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সেই ম্যাচ জয়ী পারফরমেন্সের গল্প নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে করেছিলেন মাত্র 16 রান। সিকান্দার রাজাকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিস টাইমিং এর কারণে স্ট্যাম্পিং এর ফাঁদে পা দেন সাকিব। তখনই হয়তো প্রতিজ্ঞাটা করে ফেলেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বল হাতে দাঁড়ি প্রতিফলন দেখালেন তিনি। ফলাফল জ্বলে পুড়ে ছারখার হলো জিম্বাবুয়ানদের ব্যাটিং লাইন আপ। নিজের ক্যারিয়ারেও নতুন মাইল ফলক যোগ করলেন এই টাইগার ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে বোলিং এ যে 14 বার পেয়েছেন, ওয়ানডেতে একটি বারও সেই 7 পাননি সাকিব। নিজের নামের পাশে থাকা বেমানান রেকর্ডটি এবারে চিরতরে মুছে দিলেন তিনি। পানিয়াঙ্গারার উইকেটটি নেওয়ার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ল মাঠে উপস্থিত 1020 দর্শক। ওয়ানডেতে প্রথমবারের মতো 5 উইকেট পেলেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আর এই উইকেটটি নেওয়ার সাথে সাথে শুধু নিজের 5 উইকেটই নয়, দলের জয়ও নিশ্চিত করলেন সাকিব। শুরুটা অবশ্য করেছিলেন চিবাবাকে দিয়ে। ব্যক্তিগত 9 রানে তার বলেই লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চিবাবা। এরপর অরভিনকে 2 রানে, উইলিয়ামসকে 8 রানে ও ক্রেমারকে 15 রানে ফিরিয়ে দেন সাকিব। তার বোলিংই যেন মেরুদণ্ড ভেঙে যায় সফররতদের। তাই ম্যাচ শেষে এমন তৃপ্তির সুর সাকিবের কণ্ঠে। আসলে উইকেটে স্পিনাররা সাহায্য পাচ্ছিল, সেটাই কাজে লাগিয়েছি। আমাকে ভাগ্যবানও বলতে পারেন। ব্যাট হাতে ভালো করতে পারিনি, তাই বল হাতে পারফর্ম করার চেষ্টা তো ছিলই। তবে সবকিছুর চেয়ে বেশি ভালো লাগছে এটা ভেবে যে দল জিতেছে। বাংলাদেশ 10 ওভারে 47 রান দিয়ে 5 উইকেট। সাকিবের এই বোলিং ফিগারে রান দেওয়ার ক্ষেত্রে কৃপণতা প্রকাশ না পেলেও ওই 5 উইকেট যে তার ক্যারিয়ারের অন্যতম সেরা মাইল ফলক, সেটি স্বীকার করলেন তিনি নিজেও। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। লিপু ভাই, আসলে আমরা দুটো রিপোর্টই দেখলাম। প্রথমেই মুশফিকুর রহিমকে নিয়ে যদি জিজ্ঞাসা করি, আসলে তার ইনিংসটা আসলে কতটুকু আপনার কাছে ভালো লেগেছে, বা এই ইনিংসটাকে আপনি কিভাবে দেখছেন? ইনফ্যাক্ট দলের প্রয়োজনে কিন্তু সিনিয়র মোস্ট যারা থাকেন তারা কিন্তু এগিয়ে আসেন, এবং মুশফিক কিন্তু এরকম দায়িত্বশীল ইনিংসে অনেক খেলেছেন ইতিপূর্বে, এবং আজকেও কিন্তু তার ফিরত আসাটা শুধু দলের জন্য না, তার নিজের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল। বিকজ অনেকদিন ধরে ঠিক তিনি ছন্দে ছিলেন না জাতীয় দলের জন্য। বিশ্বকাপের পর তার ব্যাট ঠিক সেভাবে কথা বলছিল না। এরকম সময় এরকম একটা অপোজিশনের বিপক্ষে এরকম একটা পরিস্থিতিতে, দলীয় পরিস্থিতিতে আমার মনে হয় যে এর থেকে আর সেরা উদযাপন হতে পারে না। বিকজ তিনি কোনো রিস্কই নেননি, ক্যালকুলেটিভ কোনো রিস্ক আমরা কিন্তু দেখিনি। একটি মাত্র শট বোধহয় ক্রিমারকে তিনি খেলেছিলেন, যেটা হয়তো একটা অপরচুনিটি হতে পারত। এছাড়া কিন্তু তিনি খুব ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছেন।
তার পার্টনার যারাই ছিল উইকেটে তাদেরকে সঠিক সঙ্গ দিয়েছেন এবং একটি দিক আলগে রেখেছেন, সো দ্যাট দুই দিক থেকে উইকেট পড়ার কোনো সম্ভাবনাই আর ছিল না। সুযোগটাই আসলে তিনি দেননি। এক্স্যাক্টলি। এবং ইতিপূর্বে তিনি কিন্তু এই মানে ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছেন, সেটা একটা কিন্তু ইন্ডিকেশন ছিল। এখন দলের ধারাবাহিকতার পাশাপাশি ইন্ডিভিজুয়ালি ব্যাটসম্যানও যদি ধারাবাহিক থাকে, এর চেয়ে ভালো কিছু মানে কোচ কিংবা দেশ আশা করতে পারে না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি মুশফিকের পারফরমেন্স থেকে বের হয়ে আবার বোলিং ডিপার্টমেন্টে চলে আসি বাংলাদেশে, সেখানে অবশ্যই আজকে সাকিবের পারফরমেন্সটাকে এগিয়েই রাখতে হবে। তো সাকিবের এই পারফরমেন্সটাকে কিভাবে দেখছেন? তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট। ইনফ্যাক্ট এটা কিছুটা বিষয় অনেকের কাছে হয়তো থাকতে পারে যে সাকিব আল হাসান বিশ্বের এত বড় বড় দলের সঙ্গে 5-এর অধিক উইকেট নিয়েছেন একই ইনিংসে, তো সেক্ষেত্রে জিম্বাবুয়ের সঙ্গে কেন ছিল না, তো সেটা তিনি পূরণ করেছেন। এবং আমার মনে হয় যে আজকে উইকেটটাকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশ দল যে রানটি বোর্ডে তুলেছিল এটিও যথেষ্ট ভালো একটা রান ছিল, যেটা নাকি তাকে কিছুটা গ্যাম্বল করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছিল। যদিও খুব একটা তাকে গ্যাম্বল করতে হয়নি, উইকেট নেওয়ার জন্য তিনি সঠিক লাইনার লেন্থেই বল করেছেন। এবং এরকম একটা বোলারের এগেনস্টে যে কোনো দলের ব্যাটসম্যানরা কিন্তু একটা চাপের মধ্যে থাকে, বিকজ তারা তো জানে যে তারা বিশ্বের সেরা একজন অলরাউন্ডার এবং স্পিনারের এগেনস্টে তারা খেলছেন। এবং এই দলটিতেই স্পেশালি যেমন আমাদের তামিম, সাকিব, মুশফিক একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, অল অফ এ সাডেন সেখানে কিন্তু আমরা মাসা কাজ্জাকে দেখছি না, সেখানে ব্র্যান্ডন টেলরকে দেখছি না, যারা নাকি স্পিন একটু বেটার হ্যান্ডেল করতে পারতেন, সেটা একটা অপরচুনিটি, কিংবা তার পার্টনারকে কিছুটা সাহস যোগাতে পারতেন। বাট ক্রেডিট গোজ টু সাকিব আল হাসান যে তিনি তার এই অর্থিকটিটা পূরণ করেছেন এবং একটা বিশাল জয়ের মাধ্যমে বাংলাদেশ দল যে একটা বড় দলে পরিণত হতে যাচ্ছে, এটাও একটা বার্তা আমার মনে হয় বিশ্ব ক্রিকেটের কাছে আবারও গেল। আচ্ছা, এই দুজনকে যদি একটু বাইরে রেখে আমরা ম্যাচের পেছনের দৃশ্যপটে যাই, তাহলে আজকের ম্যাচে মাশরাফিকে দেখেছি আমরা আসলে বোলিংটা কম করতে, আসলে এক্স্যাক্টলি আমরা হয়তো বাইরে থেকে এটাই বলতে পারি যে অধিনায়কত্বের জন্যই তিনি হয়তো মাঠে নেমেছিলেন। তার সেই অধিনায়কত্ব আপনার কাছে কেমন লেগেছে? মাশরাফি কিন্তু সবসময় কিন্তু অপরচুনিটি গুলো নিজে না নিয়ে আগে অন্যকে দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে আলামিন অনেকদিন পরে ফেরত এসছে। আলামিন কেমন বল করলো সেটা একটা বিশ্লেষণের ব্যাপার, ভালো মন্দ দুটোই হতে বলতে পারি, যে কিছু শর্ট বল তিনি অযথা করে ফেলেছেন এই উইকেটে। অ্যাট দ্য সেম টাইম অনেকদিন পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত এসছেন, হয়তো কিছুটা টেনশন কাজ করছিল, বাট ইন জেনারেল আমার এক্সপেকটেশন তার থেকে আরেকটু বেটার ছিল। আই হোপ যে তিনি সেই ব্যাপারটিতে কনসেন্ট্রেট করবেন। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ 36 ওভারের মধ্যে 6 ওভারের মতো বল করেছে মাশরাফি, 50 ওভার কিন্তু আমাদের বল করতে হয়নি, সে কারণেই হয়তো মাশরাফি নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছিলেন যাতে তার লাইন লেন্থের উপর কিছুটা একটা প্র্যাকটিস করে নেওয়া যায়, সেটা করেছেন, উইকেটও নিয়েছেন। এবং আমি বলবো যে আজকে তার খুব একটা পরীক্ষা কিন্তু তেমন কিছু দিতে হয়নি, কারণ দলের রান যা ছিল এবং জিম্বাবুয়েও রান ছিল, জিম্বাবুয়েরা তেমন কোনো প্রতিপক্ষ হিসেবে করতে পারেনি। তবে তিনি যে সুস্থভাবে সুন্দরভাবে খেলাটাকে শেষ করেছেন, এটা আমি মনে করি যে একটা বড় বার্তা পাওয়া আমাদের জন্য, বিকজ আরো কয়েকটি ম্যাচ আছে জিম্বাবুয়ের সঙ্গে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের এমন বিশাল জয়ে দারুণ খুশি বাংলাদেশের সমর্থকরা। টাইগারদের জয় নিশ্চিত হবার পরপরই বিজয় উল্লাস করে মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। আর সেই সঙ্গে তাদের প্রত্যাশা সিরিজের বাকি দুটি ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হারিয়ে আবারও বাংলা মাসের স্বাদ পাবে টিম বাংলাদেশ। এবছর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট দানব বধের সুখস্মৃতিটা এখনো আছে, তাই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে একরকম নিশ্চিত জয়ের ভাবনা নিয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ উপভোগ করতে মিরপুরের মাঠে উপস্থিত হন হাজারো সমর্থক। তবে মুশফিক সাব্বিরদের 4 ছক্কায় গ্যালারি ও মাঠের বাইরের উল্লাস গর্জন যেন জানান দিচ্ছিল ক্রিকেট সহ যে কোনো খেলার জন্য বাংলাদেশ এক নিরাপদ ভূমি। সেই সঙ্গে টিম বাংলাদেশের পারফরমেন্স নিয়ে মুগ্ধতা তো ছিলই। কোনো বিশৃঙ্খলা নাই, আশা করি ইনশাআল্লাহ ভালো একটা সিরিজ উপহার পাবো আমরা। নিরাপত্তা ব্যবস্থা অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম থাকে সেরকমই খুবই ভালো, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। বাংলাদেশ সব ধরনের টিমকে হারানোর মতো একটা টিম এখন। পার্টিকুলারলি আমার কাছে যেটা ভালো লেগেছে মুশফিকুর রহিম, অবশ্যই এটা খুব ভালো একটা কামব্যাক। মুশফিক সাব্বিরও অবশ্যই ভালো খেলছে, যারা বেস্ট তারা সবসময় বেস্ট, অবশ্য সবাই অনেক ভালো খেলছে। দিন শেষে বীরের বেশে মাঠ ছেড়েছে বিজয়ী মাশরাফিরাই। টাইগার সমর্থকরাও তখন মেতে ওঠে বিজয় মিছিলে। প্রথমবার জিতছে, আমরা সিরিজটাও জিতবো, আমরা এই প্রত্যাশাটাই করি। হোয়াইট ওয়াশ করবো, বাংলাদেশ সিরিজ নিব আল্লাহর রহমতে, আমরা এটা আশা করছি। আমরা এবার সৌম্যকে ওপেনিং অনেক মিস করছি, আজকে সৌম্য নেই, তার জন্য ওপেনিং জুটি খুব ভালো হয়নি। আমাদের কাছে যেমন হয় আসলে অস্ট্রেলিয়া বাংলাদেশে ভয় পেয়ে আসলে এই দেশে আসেনি।
যে জনসমুদ্রের চোখে মুখে থাকলো গৌরব। শুধু তো প্রিয় দলের একটি ম্যাচ জেতা নয়, এটি তো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটীয় পরিবেশের নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নের এক ছোট্ট জবাব। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। লিপু ভাই, আমরা যে আসলে এইমাত্র যে রিপোর্টটা দেখছিলাম বিজ্ঞাপনের আগে, সেটি আপনিও নিশ্চয়ই দেখেছেন। তো আসলে মাসখানেক বাদে যে সিরিজটা হওয়ার কথা ছিল গত কিছুদিন আগে, সেই সিরিজটা ক্যান্সেল হওয়াতে পরবর্তীতে আমরা আসলে মাসখানেক একটা গ্যাপ পড়েছে, তারপরেই আসলে আমরা জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা খেলছি। তো আবারও ক্রিকেট বাংলাদেশে ফিরেছে। মাঝখানে যে ঘটনা ঘটেছে সেটিও আপনি নিশ্চয়ই অবগত আছেন। এর পরে যে জিনিসটা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে, তাদের যে অ্যাপ্রোচ আমরা দেখেছি, একটা ভালো রিপোর্টই হয়তো তারা দিতে যাচ্ছে। তো সব মিলিয়ে এই পরিস্থিতিটা এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের যে এই প্রক্রিয়াটা, এই সামগ্রিক বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে? ইনফ্যাক্ট আমরা সবসময় মনে করি যে বাংলাদেশের ক্রিকেট খেলার জন্য নিরাপদ, এখানে কোনো হুমকি কিন্তু আমরা দেখি না। আর এক্ষেত্রে আমি জাস্ট একটু স্মরণ করে দিতে চাই যে আইসিসি যে যারাই দেখে গেলেন তারা জানে যে 98-এ এই দেশে মিনি বিশ্বকাপ আয়োজন করেছে, 2011 বিশ্বকাপ, 14 বিশ্বকাপ। সো দ্যাট আয়োজক হিসাবে এদেশের সংগঠকরা অনেক শক্তিশালী, অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট যথেষ্ট আন্তরিক, প্রয়োজনীয় যাবতীয় সমর্থন এবং নিরাপত্তা দেওয়ার ব্যাপারে। তো বরঞ্চ আমি বলবো যে যখন আমরা দেখতে পাচ্ছি যে ফিফার যে খেলাটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অস্ট্রেলিয়ান দল, ফুটবল দল আসছে, এই দেশের নিরাপত্তা যারা রক্ষা করে তারাই তো নিরাপত্তা দিবে এবং এটা ঘটতে যাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি। তো সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আইসিসির যে প্রধান নির্বাহী কিংবা যে দলটি আসছে, আইসিসি নির্বাহী হিসাবে কিন্তু আমরা দেখিনি যে অস্ট্রেলিয়া যে আসলো না সেটিকে এজেন্ডা আকারে পরবর্তী কোনো মিটিংয়ে তাকে নিতে। এক্ষেত্রে আইসিসির প্রতিনিধি দল আসছে তাদের নিজের স্বার্থটাই উদ্ধার করতে, বিকজ আন্ডার 19 টুর্নামেন্টটা যেন এখানে হয়, অনেক আরামে হয়ে যায়, কম খরচে হয়ে যায়, সেটিকে রক্ষা করার জন্যই, তাদের নিজেদের মুখ রক্ষা করার জন্যই আমার মনে হয় যে তারা এখানে এসছে। একটা তো কিছু দেখাতে হবে। আর জিম্বাবুয়ে শুধু সফর নয় বলে, জিম্বাবুয়ে তো পাকিস্তানেও গেছে, এখানেও এসছে। সোফার আমরা যে দুটো বড় আয়োজন করেছি সেক্ষেত্রে বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী নিজে কতখানি আন্তরিক সেটা তাকে নতুন করে কোনো প্রমাণ রাখার অপেক্ষা রাখে না। এবং আজকে আমরা দেখলাম যে তিনি সময় দিয়েছেন প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করার জন্য। এটার কোনো প্রয়োজন ছিল কিনা আমি জানি না, প্রেসিডেন্ট যখন নিয়ে গেছেন, বোর্ড প্রেসিডেন্ট, কোনো কারণ থাকতেও পারে। তবে আমার মনে হয় যে আইসিসির বোর্ড প্রেসিডেন্ট এর আগে এসেছিলেন একবার, ডেভিড মর্গান, বোধহয় কোনো একটা ইস্যুতে, তখন বাংলাদেশের স্ট্যাটাস থাকবে কি থাকবে না এরকম একটা ব্যাপার ছিল, প্রধানমন্ত্রী সেখানে হস্তক্ষেপ করেছেন। আর যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা নিরাপত্তা রক্ষীরা বলছে, আমার মনে হয় যে এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যে অনেক বেশি প্রাপ্তি হয়ে গেল যে দেশের প্রধানমন্ত্রী সময় দিলেন এই প্রধান নির্বাহীকে, যিনি নাকি আমাদের ইস্যুটা মিটিংয়ে তুলতে পারলেন না, আন্তরিকতা দেখাতে পারলেন না। তো আমার কাছে মনে হচ্ছে যে অথর্ব একটা লোককে অযথা কিছু সময় নষ্ট করলেন দেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ সময়। আচ্ছা, আরেকটা বিষয়ে আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আগামী অনূর্ধ্ব 19 বিশ্বকাপটা যে হবে সেটার প্রস্তুতির জন্যই হয়তো বা তারা দেখতে এসেছিলেন। এর আগে যে অস্ট্রেলিয়া যে কারণে আসলে আমাদের এখান থেকে সফরটা তারা উইথড্র করে নিল, যে বাতিলটা করলো, সেটার প্রেক্ষিতে আপনি যেটা বললেন সেটা হচ্ছে গিয়ে রিচার্ডসন পরবর্তীতে এই বিষয়টা আইসিসি সভায় অথবা আমাদের পক্ষে যুক্তিযুক্ত অবস্থান নেননি। তো এর প্রতি উত্তরে আসলে কি আপনার কি কখনোই মনে হয়নি যে বিসিবি আসলে তাদের অবস্থানটা আইসিসিতে সঠিকভাবে তুলে ধরতে পারেনি, বা তাদেরও কোনো আসলে ত্রুটি ছিল আমাদের অবস্থানগত জিনিস? আমার মনে হয় যে আমাদের আরেকটু ভয়েসটা লাউড করা উচিত ছিল, এটাকে রেজ করা উচিত ছিল। এবং আই ওয়াজ বিট সারপ্রাইজ যে ইভেন এই সিরিজে আপনি দেখবেন ম্যাচ রেফারি হিসাবে কোনো নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার কাউকে আমরা দেখছি না। এবং মাঠের আম্পায়ারটাকেও দেখছি যে আলিম দারকে পাঠানো হয়েছে পাকিস্তান থেকে, সেখানেও আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা কোনো দেশের কাউকে দেখতে পাচ্ছি না। সো এটাও কি আমি মনে করি যে আইসিসির একটা দুর্বলতা, এবং আইসিসির উচিত ছিল যে তাদের অধীনে যারা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ আছে তাদেরকে বাংলাদেশে পাঠানো এবং এটাকে স্ট্যান্ডটাকে কার্যকর করা। এটা দুটো প্রতিষ্ঠানকে তুলনা করলে আমার মনে হয় যে আইসিসির অ্যাজ এ সংগঠন হিসেবে তারা অনেক দুর্বল, অথবা এই পেক থ্রির কাছে তারা সাংঘাতিকভাবে যারা কর্মরত আছে তারা অত্যন্ত জিম্মি। এখানে আমি
কন্ডেম করব যে আমাদেরই উচিত ছিল যে চাওয়া যে ম্যাচ রেফারি হিসাবে কিংবা মাঠের আম্পায়ার হিসাবে আমরা এমন কাউকে চাই। বরঞ্চ ছোট্ট একটা সম্ভাবনার কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছিল যে আলিমদার কিন্তু বিশ্বকাপে একটা সিদ্ধান্ত নো বলের একটা সিদ্ধান্ত সঠিকভাবে না নেওয়ার কারণে বরঞ্চ ঝুঁকি এক্ষেত্রে কিন্তু একদম ছিল না। তবে বাংলাদেশের মানুষ অনেক স্পোর্টিং সমর্থক যারাই ছিল, মাঠে যারা খেলা দেখতে গিয়েছিল, তারা এই ইস্যুটাকে অতীতের কোনো ইস্যুটাকে তারা সামনে আনেনি, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে লিপু ভাই, এটা অবশ্যই বলতে হবে যে আমাদের দেশ আসলে অনেক ক্রিকেট উৎসাহ উদ্দীপনাপূর্ণ একটি জাতি। আমরা সবসময় ক্রিকেটকে ভালোবাসি এবং এটার কাছে সবকিছুই সবসময় ম্লান হয়ে যাবে, সেটাই আমরা প্রত্যাশা করি। লিপু ভাই, এত রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পর্যন্ত দেশে আয়োজিত সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বাংলাদেশ দক্ষতার সঙ্গে যে নিরাপত্তা দিয়েছে তা ভবিষ্যতেও বজায় থাকবে। বিকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। গণভবনে আইসিসির প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী আরও বলেন, আসছে জানুয়ারিতে অনূর্ধ্ব-19 আন্তর্জাতিক ক্রিকেটের যে আসর বাংলাদেশে বসতে যাচ্ছে তার জন্য বাংলাদেশ প্রস্তুত। প্রতিনিধি দলটিও এ সময় নির্ধারিত স্টেডিয়াম পরিদর্শনের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী নিজে খেলার ভেন্যুগুলোর প্রস্তুতির খোঁজখবর রাখবেন বলেও নিশ্চিত করেন আইসিসিকে। এ সময় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম উপস্থিত ছিলেন। আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে বলে আইসিসির প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে দেখা করতে তার বাসভবনে যান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়া ক্রিকেট দলগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আগে ভেন্যু পরিদর্শন এবং নিরাপত্তা সহ টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য 4 নভেম্বর আইসিসির প্রতিনিধি দলটি ঢাকায় আসে। This has been a very successful trip in that the BCB have been very open. They've arranged for us to meet all. বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদেরকে সব ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমরা এদেশের নিরাপত্তা এবং সবকিছুর খুঁটিনাটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আমাদের কিছুটা সময় লাগবে। সিদ্ধান্তের ফলাফল ইতিবাচক হবে বলেই আশা করছি। The plan in place to mitigate that threat. আমাদের গোয়েন্দাদের তরফ থেকে যতখানি দেওয়ার আমরা সবগুলো আমরা প্রোভাইড করব, এইটাই আমাদের সঙ্গে কথা ছিল। আমরা তাদেরকে অ্যাসিওর করেছি যে তোমরা সেফলি এখানে এই খেলাটা হবে। আমাদের জনসাধারণও তো এটা খেলা দেখার জন্য মুখ আছে। আমাদের সমস্ত কিছু তৈরি আছে তোমাদেরকে সিকিউরিটি এবং সেফলি আসা এবং সেফলি যাওয়ার জন্য। প্রিমিয়ার লিগের নিয়মিত দলগুলোর পাশাপাশি ঘরোয়া ফুটবলের জনপ্রিয় দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রকে হকিতে আনার পরিকল্পনা করছে হকি ফেডারেশন। টার্ফ, ফ্লাডলাইট, এমনকি জাতীয় দলের বিদেশি কোচ নিয়েও নানা পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো ফেডারেশনে এসে এমনটাই জানিয়েছেন সভাপতি। ক্রিকেটের পরে এই একটা মাত্র খেলা যেখানে নাকি আমরা আবার ইন্টারন্যাশনাল ফিল্ডে একটা নতুন কিছু আমরা দেখাতে পারি। এখানে যদি আমরা এখন ভালো কোচ দিতে পারি এবং ভালোভাবে পৃষ্ঠপোষকতা দিতে পারি এবং স্পন্সর জোগাড় করতে পারি, 3-4 বছরের মধ্যে হকি একটা গুড ডাইমেনশনে পৌঁছাবে। আর স্পন্সরদের আসার প্রয়োজন, বিকজ হকি প্লেয়ারদের তো কাউকে লালন পালন করতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। বিদেশি কোচ আমাদের অবশ্যই প্রয়োজন। ভবিষ্যতে যদি আমরা দেখবো যে যেমন শেখ জামাল, শেখ রাসেল ক্লাব, এরা ফুটবলে অনেক ভালো করছে, এই ক্লাবগুলো যদি হকি ফিল্ডে আসে এখানে, আমি মনে করব যে এখানে যথেষ্ট ধরেন কম্পিটিশন এখানে বাড়বে। আগামী বছর জানুয়ারিতে তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে গেলবারের মতো এবারও আসরও 6টি দল অংশ নেবে বলে জানান তিনি। বঙ্গবন্ধু গোল্ড কাপ দেশীয় ফুটবলে নবজাগরণের অন্যতম সফল একটি টুর্নামেন্ট। নানা কারণে ফুটবল থেকে যখন মুখ ফিরিয়ে নিচ্ছিল সমর্থকরা, তখন এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আবারও স্টেডিয়ামমুখী হয়েছিল হাজারো দর্শক। প্রমাণ করেছিল ফুটবলের জনপ্রিয়তা এখনো কতটা ঈর্ষণীয় পর্যায়ে। দেশের ফুটবলের আলোচিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গেল বছরের ডিসেম্বরে, কিন্তু নানা জটিলতায় সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় চলতি বছর জানুয়ারির শেষ সপ্তাহে, যে কারণে বাধাগ্রস্ত হয় ঘরোয়া ফুটবল ক্যালেন্ডার। তাই এবারের আসরের জন্য বাফুফের উদ্যোগটা একটু আগেভাগেই। জানুয়ারি মাসের 3য় এবং 4র্থ সপ্তাহে আমরা এই
গোল্ড কাপটি আয়োজন করতে চাই এবং আমরা জানুয়ারি মাসে টুর্নামেন্টটি শেষ করব। ইতিমধ্যেই কিন্তু শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল তাদের অংশগ্রহণের বিষয়টি আমাদেরকে লিখিতভাবে নিশ্চিত করেছে। বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে 6টি দল নিয়ে। তবে বাফুফের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে দ্বিতীয় আসরে অংশ নেওয়া 5 দল সহ আরো 2টিকে। গতবারের 5টি বিদেশি দলের কাছে চিঠি পাঠিয়েছি এবং সেই সঙ্গে আফগানিস্তান জাতীয় ফুটবল দলকে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং একই সঙ্গে আমরা আসিয়ান রিজিয়নের মায়ানমার ফুটবল দলকে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি। স্বাগতিক বাংলাদেশের সাথে বঙ্গবন্ধু গোল্ড কাপের তৃতীয় আসরে কোন 5 দল অংশ নেবে তা নিশ্চিত হবে আগামী 15 নভেম্বর। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আইজিপি কাপ যুব কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এই ফাইনালে বিজয়নগর উপজেলা 38 পয়েন্টের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দর্শকপ্রিয় এই কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সংসদ সদস্য উবাইদুল মুক্তাদির চৌধুরী। পুলিশ প্রশাসন শুধু শান্তি শৃঙ্খলা নয়, শান্তি শৃঙ্খলার পাশাপাশি যুব সমাজকে সুন্দর পথে চালিত করার জন্য, সুস্থ প্রতিযোগিতা শিক্ষা দেওয়ার জন্য, শৃঙ্খলাবোধ শিক্ষা দেওয়ার জন্য এই যে কাবাডি খেলার আয়োজন, তাকে আমি স্বাগত জানাই। এইটা হলো এই উপমহাদেশের খেলা, নিজস্ব খেলা, এবং এটা আপনারা জানেন অনেকেই যে এখন এটা কমনওয়েলথ গেমসে এটা অন্তর্ভুক্ত একটি খেলা এবং ভবিষ্যতে এটা যাতে অলিম্পিকে এটাকে গ্রহণ করা হয় সেটার জন্য বিভিন্ন দেশ তদবির করছে, আমরাও এই তদবিরের সাথে শামিল আছি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। Continues. Up goes the finger, and there'll be no Richmond but Mbami. That'll be victory. 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে 145 রানের বড় ব্যবধানে জয় বাংলাদেশের। মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো সাকিবের 5 উইকেট। এবার সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার সমর্থকদের। প্রথম ম্যাচ জিতছে, আমরা সিরিজটাও জিতবো, আমরা এই প্রত্যাশাটাই করি। হোয়াইট ওয়াশ করবো, বাংলাদেশ সিরিজ নিব আল্লাহর রহমতে, আমরা এটা আশা করছি বাংলাদেশের কাছ থেকে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।